এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, জবাব চাই বাংলার একটা বিশেষ এপিসোডে আমি এই মুহূর্তে চলে এসেছি। কাল এই সময়, আগামীকাল এই সময় মোটামুটি ঠিক হয়ে গেছে, পিকচার ক্লিয়ার হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস থেকে যাচ্ছে না, বিজেপি আসতে চলেছে। আজ অর্থাৎ জবাব চাই বাংলা আজ রবিবার যখন আমি করছি, তখন এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আমার শেষ জবাব চাই বাংলা না, কাল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালেই আমরা জবাব চাই বাংলা করব এবং দর্শকরা দেখবে। কাল কি বলবো আমি, বিজেপি আসলে কি বলবো, তৃণমূল কংগ্রেস আসলে কি বলবো, সেটা কাল আপনারা জানতে চোখ রাখুন জবাব চাই বাংলাতে। কারণ আমি তো থাকবো। বাংলার মানুষ পরিত্রাণ যতদিন না পায় ততদিন ময়ূখ রঞ্জন ঘোষ থাকবে এবং ময়ূখ রঞ্জন ঘোষ চিৎকার করে যাবে। কিন্তু কাল অমিত শাহর কথা, অমিত শাহর ভবিষ্যৎবাণী, সেটা ফলে যায়, সেটা ক্লিক করে না, সেটা আসলে ফ্লপ হয়, সেদিকে আমাদের নজর থাকবে। আমি অমিত শাহর বাইকটা শোনাবো, কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আপনাদের যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী, আপনারা যারা পক্ষ নিয়েছিলেন, আপনারা যারা অভয়ার হয়ে পক্ষ নিয়েছিলেন, আপনারা যারা মুর্শিদাবাদের হিন্দুদের হয়ে পক্ষ নিয়েছিলেন, আপনারা যারা গর্জে উঠেছিলেন এই বাংলায় সাধু সনাতনীদেরকে যেভাবে অপমান করা হয়েছে, ঘর ছাড়া হয়েছে যারা, তাদের হয়ে যারা গর্জে উঠেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়ের রাজনীতি, জাহাঙ্গীরের শাহজাহানের ভয়ের রাজনীতির বিরুদ্ধে যারা পথে নেমেছিলেন, যারা রাস্তায় বসেছিলেন, যাদের চাকরি গেছিল, আপনাদের বলছি, আপনারা ভয়টা কিসের পাচ্ছেন, আপনারা টেনশনটা কেন করছেন, কিসের টেনশন? আপনার মনে হয় মুর্শিদাবাদের মায়েরা বোনেরা যারা গর্জে উঠেছিল, কি দোষ করেছি আমরা হিন্দু বলে, তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন? আপনার মনে হয় যে বাইকটা প্রথমে শোনাবো, এরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে? আপনার মনে হচ্ছে এটা? দিকে দিকে গ্রামে গ্রামে হিন্দুরা যেখানে এক ঘরে হয়েছে, ঘর ছাড়া হয়েছে, আপনার মনে হচ্ছে সবাই ঢেলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে? এবার ভেঙে ভেঙে দেখাবো কাদের হয়ে এবারের নির্বাচনটা মানুষ লড়েছে। মানুষেরই হয়ে মানুষ লড়েছে, কোনো নেতা নেই, কোনো দল নেই। মানুষ বেছে নেবে এবার দল, মানুষ বেছে নেবে নেতা, মানুষ বেছে নেবে মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের মায়েদের এই কান্না এবং তারপরেই তাদের তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়া, দুটো একসাথে যায়? দেখুন তো। হিন্দুদের ওপরে আক্রমণ, আমাদের হিন্দু হওয়া পাপ হয়ে গেছে। কেন হিন্দুরা কি করেছে? হিন্দু হয়ে পাপ করেছি? পাপ করেছি আমরা? হ্যাঁ, আমরা কি পাপী? আমাদের হিন্দু হওয়াটাই অপরাধ, হিন্দু হয়েছে এটাই আমাদের অপরাধ, আর কিচ্ছু না। হ্যাঁ, আমাদের হিন্দু হয়ে অপরাধ, শাখা সেদের ভেঙে দিতে হবে, ওদের স্লোগান দিতে হবে। কি অপরাধ করেছি? আমরা কি হিন্দু হয়ে অপরাধী হয়ে গেছি? আপনার মনে হচ্ছে যারা এই প্রশ্নটা করেছে তারাই তৃণমূল কংগ্রেসে ভোট দেবে? এটা আসলে বাংলার চিত্র, খণ্ড খণ্ড চিত্র এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছে। আপনাদের এই কনফিডেন্সটা ভেঙে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তার কারণ তৃণমূল কংগ্রেস জানে তাদের কাছে শেষ এবং একেবারে শেষ অস্ত্র হলো গুলিয়ে দেওয়ার রাজনীতি করা। বাস্তবটা হলো তারা কাউন্টিং এজেন্টও পাচ্ছে না এই মুহূর্তে, খবর আসছে বিভিন্ন জায়গাতে কাউন্টিং এজেন্ট, সেটাও বসাতে পারছে না তৃণমূল কংগ্রেস। হাতে পায়ে ধরে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে টেলিফোন করে কাউন্টিং এজেন্টদের বলতে হচ্ছে, নির্দেশ দিতে হচ্ছে, তোমরা যেন দুপুর 12টার পর কেউ বেরিয়ে যেও না, বিকেল 5টা 6টা 7টা অব্দি একেবারে সিট আঁকড়ে বসে থাকতে হবে। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ওই ডিজিটাল যোদ্ধা বাহিনী, তারা রটিয়ে দিচ্ছে আমরা 250, আমরা 232। বাস্তবটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় ভয়টা পাচ্ছে ডাবল ডিজিটে না চলে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ডাবল ডিজিট মানে 99তে না নেমে যায় বা 40-এ না নেমে যায়, 100 মানে ট্রিপল ডিজিট, 3টে ঘর থেকে 2টো ঘরে না চলে আসে। আপনার কি মনে হচ্ছে? মুর্শিদাবাদ মালদার মানুষকে জিজ্ঞেস করছে, আপনাদের মনে হচ্ছে? আপনারা টেলিফোন করুন না আমাকে, আমি দরকার হলে টেলিফোন লাইন খুলে দেবো আজকে। টেলিফোন করুন, আপনার কি মনে হচ্ছে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর,
এই গোটা বাংলার বিভিন্ন জেলায় ফলতার মানুষকে জিজ্ঞেস করছি, ফলতায় ঠিক আছে, কালকে কাউন্টিং নেই, ডায়মন্ড হারবারে, কলকাতা বন্দরে, আমি তো বলবো এই সমস্ত জায়গায় অপ্রত্যাশিত ফল হয়তো দেখতে পারে বাংলার মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় অপ্রত্যাশিত পরাজয় হয়তো দেখতে পারেন এই সমস্ত সিটে। জীবন কৃষ্ণ ঘোষরা ভুলে গেছে জীবন কৃষ্ণ ঘোষের সাথে কি করা হয়েছিল, যে জীবন কৃষ্ণ ঘোষদেরকে এক রাতের নোটিশে ওপার বাংলা থেকে এখানে চলে আসতে হয়েছিল। উত্তর দমদমের এই এত উদ্বাস্তু মানুষ, যাদবপুরের উদ্বাস্তু মানুষ, টালিগঞ্জের উদ্বাস্তু মানুষজন, এই এত জায়গার এত উদ্বাস্তুরা তারা বাংলাদেশ দেখার পরে আমাদের ঘরে যাদবপুরের যে মেয়েটি এই মুহূর্তে টেলিভিশনে জীবন কৃষ্ণ ঘোষকে দেখছে মুর্শিদাবাদের, এই সমস্ত দেখার পরে আপনার মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেসকে তারা ভোট দিচ্ছে? আমি কোনো এক্সিট পোলে আজকে যাচ্ছি না, আমি একদম আঁখো দেখি ছবি আপনাকে দেখাচ্ছি। জীবন কৃষ্ণ ঘোষ, আপনার মনে হচ্ছে এরা তৃণমূলকে ভোট দেবে? দেখুন, কোনোদিন কিছু হয়নি এখানে, 7 জন্ম এখানে যাচ্ছে, 7 পিঢ়ি, মানে বাপ দাদা তারপর দাদা এইখানেই। হঠাৎ করে আপনাদের উপরই হামলা হলো কেন? হিন্দুদের উপরে, হিন্দুরাকে রাখবে না ওরা, হিন্দুরাকে তাড়িয়ে দিবে, হিন্দুরাকে বলছে আর রাখবো না, এখন ওরা রাজ করবে। এখন আমরা কোনো দিকে পালাতে হবে, কি করব? কোথায় পালাবেন? ঝাড়খণ্ড মারখানের দিকে চলে যাব। নিজের ভিটে ছিঁড়ে ছেড়ে দিয়ে পালিয়ে যাবেন? কি করব? ঠিক এইখানে কি মরবো? মরার রাস্তা। পুলিশ আসেনি? পুলিশ 4 ঘন্টা নেই, পুলিশ 4 ঘন্টা নেই, ফোনের ওপরে ফোন, ফোনের ওপরে ফোন, না ধরেই না। আপনার মনে হয় যে এই যারা এক রাতের নোটিশে আবার চলে যাওয়ার মতন অবস্থা যাদের সাথে হয়েছিল, তারা মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, ওদিকে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গাতে আপনার মনে হয় আবার তারা জেহাদিরা যাতে এখানে তাণ্ডব করতে পারে, আবার যাতে রোহিঙ্গারা দাপিয়ে বেড়াতে পারে, আবার একটা মাসুদ কলোনি, আবার একটা ঘুনি বস্তি, সেখানে বাংলাদেশে অনুপ্রবেশকারী, সেখানে রোহিঙ্গা, এই সমস্ত কিছু ঠিক ঠিক করতে পারে চারদিকে? আপনার মনে হয় তার জন্য তারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, যাতে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আসতে পারেন এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৈরি হতে পারে? নির্দিষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন যে 12টা বাজিয়ে দেবো একটা কমিউনিটিকে। আপনার মনে হয় সেটা? যদি সেটা হয় তাহলে বাংলার মানুষ যেটা চায় সেটাই মাথা পেতে নিতে হবে। কারণ কাশ্মীরেও আমরা যে যে জিনিস দেখেছিলাম, আমরা বাংলাতেও সেই জিনিস দেখার জন্য প্রস্তুতি নিই আমরা। কিন্তু আমি যদি হিন্দুদের কথা বাদও দিই, একদম সাইডে রেখে দিই, আমি যদি শহুরে ভোটারদের কথাও বলি, আপনার মনে হয় যারা রাত দখল করেছিল, যারা গর্জে উঠেছিল অভয়ার জন্য, অভয়ার মৃত্যু যেভাবে হয়েছে সেটা যেন আমার বাড়িতে না হয়, যারা প্রতি মুহূর্তে মনে করেছিল, আপনার মনে হয় তারা তৃণমূল কংগ্রেস করবে? আপনি ততক্ষণ অব্দি তৃণমূল কংগ্রেস, যতক্ষণ আপনার বাড়িতে অভয়ার মতন কোনো ঘটনা ঘটছে না, আপনি ততক্ষণ অব্দি সেকুলার, ততক্ষণ অব্দি তৃণমূল কংগ্রেস করবেন যতক্ষণ না আপনার সাথে হরগোবিন্দ দাসের মতন কোনো ঘটনা ঘটছে না। এটা মাথায় রাখুন, আপনি ততক্ষণ অব্দি তৃণমূল কংগ্রেসটা করতে পারবেন। এটা কোনো দলের বিষয় নয়, এটা কোনো রাজনৈতিক লড়াইয়ের বিষয় নয়, এটা আমাদের জীবিকার বিষয়, এটা আমাদের জীবন ধারণের বিষয়, এটা আমাদের বেঁচে থাকার বিষয়, এটা আমাদের শেষ লড়াই। এরপর আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। পরের বার ভোট হবে কি হবে না আমরা জানবো না, আমি আমার বাংলা পদবিটা রাখতে পারবো কিনা আমি জানি না, আমাকে হয়তো আরবি একটা পদবি দিয়ে দেওয়া হবে, আমি জানি না। হিন্দু হিসেবে এই বাংলাতে আর কতদিন আমরা এভাবে কথাগুলো বলতে পারবো? তার কারণ মুর্শিদাবাদে যা হয়েছে সেটা আরো উগ্রভাবে হতে পারে, কারণ তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতায় চলে এসেছে, এটা হতেই পারে। কিন্তু অভয়ার মা, তাদের লড়াই, সমস্ত কিছু মিথ্যা হয়ে যাবে। অভয়ার মায়ের যে জেদ, যে এই সমাজে বিচার পেতে গেলে ক্ষমতাশালী হতে হবে, এই সমাজে বিচার পেতে গেলে প্রভাবশালী হতে হবে, এই সমস্ত কিছু মিথ্যা হয়ে যাবে, এই সমস্ত কিছু মিথ্যে হতে পারে। আপনার এখনো সংশয় হচ্ছে
এবারের লড়াইটা বিজেপির নয়, এবারের লড়াইটা তৃণমূলের নয়, এবারের লড়াইটা মানুষের। এই মানুষের কণ্ঠস্বর হিসেবে আজকে যে কথাটা বলে গেলাম কালকে মিলিয়ে নেবেন। এই সময় কালকে আবার আমি শো করতে আসবো, ময়ূক আবার আসবে, আবার আপনাকে বলবে কি বলেছিলাম তো। অভয়ার মাকে দেখে যেভাবে ভেউ ভেউ করে কেঁদে ফেলছে বাচ্চারা, যেভাবে ঝরঝর করে কেঁদে ফেলছে মায়েরা, বোনেরা, যারা রাত দখলে গেছিল, যাদের বাড়িতে একজন ডাক্তারি পড়ুয়া রয়েছে, যার মেয়েটি অভয়ার বয়সী, যার দিদি হয়তো অভয়ার বয়সী হতো, যে হয়তো আরজিকর থেকে ডাক্তারি পাস করেছে, যে ডাক্তার এই মুহূর্তে পেশেন্টকে দেখছে, তাদের প্রত্যেকের আপনার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর কোনো ইচ্ছা আছে? অভয়ার মাকে দেখে যারা ঝরঝর করে কেঁদে ফেলেছিল তাদের দেখুন, আপনার মনে হয় তারা সবাই ঢেলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে? দেখুন, আপনার মতো সুরক্ষা আমাদের কি বললেন প্রার্থীকে? আমরা চাই আমাদের প্রয়োজন মতন উপযুক্ত মানুষ, এবং আশা করি পাবো, পেয়ে গেছি। এ ব্যথা আমার নয় শুধু একার আপনার মতো সুরক্ষা আমাদের কি বললেন প্রার্থীকে? আমরা চাই আমাদের প্রয়োজন মতন উপযুক্ত মানুষ, এবং আশা করি পাবো, পেয়ে গেছি। আপনার মতো সুরক্ষা আমাদের কি বললেন প্রার্থীকে? আপনার মনে হয় যে অভয়ার মা হেরে যাবে কারণ সে বিজেপিতে দাঁড়িয়েছে বলে? না, অভয়ার মা মানুষের প্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী ভবানীপুরে রয়েছেন, কি বলছেন একবার শুনি। ভারতীয় জনতা পার্টির সমস্ত গণনা কর্মীকে বলবো একদম সজাগ থেকে, সতর্ক থেকে আপনাদের যে প্রসিডিওর আছে যথাসময়ে ঢোকা এবং ঠিকঠাক করে কাউন্টিং করা, আর ইভিএমের মেশিনে যা আপনার স্কোর আছে তার সেটা আপনার আরও টেবিল পর্যন্ত একই যাচ্ছে কিনা এগুলো দেখে নেওয়া, এবং প্রচণ্ড সজাগ সতর্ক থাকা, কোনো চাপের কাছে মাথা নত না করা। আর এবারের কাউন্টিংয়ে যথেষ্ট সময় লাগবে, যেহেতু প্রত্যেকটা হলে সুপারভাইজার আছে, অবজারভার আছে, এবং প্রত্যেকটা হলে স্লিপ অবজারভারদের মেলাতে বলা হয়েছে, তাই কোনো রকম গুজবে কান দেবেন না। 18-20টা করে রাউন্ড হবে, অতএব একটা দুটো রাউন্ডে কোথাও আগে পিছে হলে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। 21-এর অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা নিয়ে আমরা আপনাদের সম্পূর্ণ সুরক্ষার জন্য ভিতরে এবং বাইরে ব্যবস্থা নিয়েছি। আপনারা একদম বিচলিত হবেন না। 60 দিন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পশ্চিমবঙ্গে থাকবে এবং আমরা ভীষণ সতর্ক আছি। আমাদের কেন্দ্রীয় নেতারা এখানে প্রত্যেকে জেলা ওয়াইজ উপস্থিত আছেন। দিল্লি, কলকাতা বিভিন্ন জায়গায় বিজেপি নিজস্ব কন্ট্রোল রুম করেছেন। আমাদের বিচার পরিবারের লোকেরাও আছে, এমনকি সুরক্ষার জন্য আমাদের লয়ার থেকে শুরু করে আমাদের সমস্ত লোকজন কালকে কয়েক লক্ষ লোক বাইরে আপনাদের সুরক্ষা দেওয়ার জন্য পাশে দাঁড়ানোর জন্য থাকবে। 8-10 রাউন্ডের আগে কোনো রকম বিচলিত হবেন না। যেমন আমি ভবানীপুরের ক্ষেত্রে বলি, 77 নম্বর ওয়ার্ড 3, 4, 5, 6 এই রাউন্ডে আসবে 49টা বুথ। 12টা হিন্দু বুথে আমার লিড হবে, 37টা মুসলিম বুথে মমতা ব্যানার্জির লিড হবে। বিচলিত হওয়ার কোনো কারণ নেই। 9-10 রাউন্ডের পরে দেখবেন যে লিডটা ওনার আছে মেকআপ করে আমরা অনেক ভোটে এগিয়ে যাব। क्वेश्चन कीजिए, उत्तर समय बाकी है, तो जो काउंटिंग एजेंट उनके लिए क्या कहना है आपको? देखिए, सब तैयारी हो गया है। भारतीय जनता पार्टी की ओर से पिछले 3 दिन हमारी 2 राष्ट्रीय नेता सुनील बंसल जी, भूपेंद्र यादव जी, उन्होंने सब गोटा पश्चिम बंगाल घूम घूम के हर काउंटिंग का साथ जो हमारी कैंडिडेट है, इलेक्शन एजेंट है, सबका साथ मुलाकात किया, बातचीत किया। मैं भी सबका साथ संपर्क में था। खास करके इलेक्शन कमीशन ओरिएंटेड जो काम था, मैं अमित मालविया जी, शिशिर बाजरिया जी, हम सब कोऑर्डिनेट करके सब किया। सब व्यवस्था अच्छा है और ये लोग
काल तक सुप्रीम कोर्ट में जाकर सेंट्रल गवर्नमेंट एम्प्लॉय को रोकने की कोशिश किया है। पिछले 21 में जिस तरीके से धांधली किया था, इसका प्लानिंग था धांधली करने का, लेकिन कोई कोशिश उनका कामयाब नहीं हुआ है। अच्छा काउंटिंग होगा, सबको शांति बजाय रखना चाहिए, अंदर भी बाहर भी। और इलेक्शन कमीशन का जो काउंटिंग स्टाफ्स है, जो सुपरवाइजर है, ऑब्जर्वर है, उसका साथ हाथ मिला के एक साथ काम करना चाहिए। और ये बड़ा लंबा काउंटिंग होगा, 14 टेबल है, ओनली 14 बूथ। हर असेंबली में 250 से 300 बूथ, 300 से ज़्यादा बूथ, नंदीग्राम में तो 3 से 21 बूथ है। इसलिए 1-2 राउंड का कोई इसमें कोई आपका घबराने का जरूरत नहीं है। 9-10 राउंड तक एक स्पष्ट संकेत आ जाएगा। भाजपा सरकार बना रहा है। आप अच्छा तरीके से इतना दिन तक मेहनत किया, 6 महीना, 8 महीना, 1 साल, 5 साल तक कोई हमारी वार्कर ने मेहनत किया दल को खड़ा करने के लिए, परिवर्तन लाने के लिए। कल एक दिन आप पूरा शांति से और आपका धैर्य बनाए रखते हुए अच्छा करके काउंटिंग कीजिए। आपको, आपका फैमिली को, आप सबको सुरक्षा देने के लिए अंदर में आप काम करेगा, बाहर में लाखों बीजेपी कार्यकर्ता इंक्लूडिंग आवर नेशनल लीडरशिप, हम सब आप सबका साथ खड़ा है। जो है उसको रोकने के लिए पोस्टपोल वायलेंस जो दिखाया गया, लोग उसके लिए क्या कहेंगे? नहीं, इलेक्शन कमीशन को मैं बताया था, ये जो 200 मीटर बाहर जो कैंप का कॉन्सेप्ट, इसको अलाउ करना ठीक नहीं हो रहा है। 163 पूरा प्रदेश में नहीं किया, ठीक है, कभी नहीं होता है। लेकिन ये जो कैंप में काल जो खास करके ममता बनर्जी और उनकी भतीजे ने भड़काने के जो कोशिश किया, जो 5000 लोग को रखो, लाठी रखो, खेलने का सरंजाम रखो, हाँ करके रखो, और मुसलमान लोग को रखो, ये लोग अच्छा लड़ता है। मेरा पूरा उम्मीद है ममता बनर्जी का चक्कर में, जैसे SIR में मुस्लिम लोग नहीं आया, चुनाव में ज़्यादातर छोटा छोटा कुछ हुआ, बांग्लादेशी का नारा, लेकिन बड़ा कुछ नहीं हुआ। इस बार भी काल ये लोग मत आएगा। पिछले जो किया था उसको उनको भुगतना भी पड़ा। 61 केसेस लॉज बाय दी CBI। वर्ल्ड का लार्जेस्ट पार्टी बीजेपी है। बीजेपी कोई कार्यकर्ता के ऊपर चोट लगेगा तो मुंह तोड़ जवाब होगा। इस बार हम लोग का 21 में प्रिपरेशन भी नहीं था, इतना भयंकर हादसा हो सकता है हम लोग का आइडिया भी नहीं था। काल के लिए हम लोग पूरा तैयार है। भाजपा सरकार आ रहा है, कानून व्यवस्था ठीक रखने का काम हम लोग करेगा। 2500 पैरामिलिट्री कंपनी आने वाला 60 दिन हम लोग का साथ रहेगा। बंगाल का कानून व्यवस्था ठीक करने का काम हम लोग करेगा। और बंगाल, नया सरकार बंगाल को मिल रहा है, वो विकास तरक्की की काम करेगा, राष्ट्रवाद का जय जयकार करेगा। थैंक यू। नहीं होगी। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে ছিলেন। শুভেন্দু অধিকারীকে আমরা চেষ্টা করব লাইভে ধরার আরেকবার, কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারীও যে কথাটা বলছিলেন যে গোটা বাংলায় রাষ্ট্রবাদের এই মুহূর্তে একটা ঝড় বইছে। আমি একবার রজত শুভ্র ব্যানার্জি এই মুহূর্তে রয়েছেন, প্রবাসী চিকিৎসক সন্ময় ব্যানার্জি রয়েছেন, প্রসেনজিৎ বসু রয়েছেন, দেবাশিস ধর রয়েছেন, প্রত্যেকের কাছে একবার যাব। রজতবাবু, কি মনে হচ্ছে একটা পরিবেশ তৈরি করা হচ্ছে, অভয়ার মা থেকে শুরু করে হরগোবিন্দ দাসের পরিবারের মানুষজন থেকে শুরু করে সবাই হেরে যাবে, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন, কি বলবেন রজতবাবু? হ্যাঁ, আমার মনে হয় যে এটা আর কি সেই মানে খেলা শেষ হয়ে যাবার আগে লাস্ট একটা ডেসপারেট অ্যাটেম্প্ট, একটা মানে কি বলবো 3 বলে 30 রান করার মতো। এটা তো আর সম্ভব নয়, এটা হয়ে গেছে যা হবার। আমার মনে হয় সম্পূর্ণ এটা বাচ্চা ছেলে মেয়ের মতো চেঁচামেচি করা। এটা আমরা বহুদিন ধরেই দেখে আসছি, অসংলগ্ন ভাষা, অসংলগ্ন বডি ল্যাঙ্গুয়েজ, এদের সবার তো দিন শেষ হয়েছে বোঝাই যাচ্ছে। তো আমি এটাই মনে করব যে হেরে যাওয়ার আগে যতটুকু আর কি ক্যাওস ক্রিয়েট করা যায়, এটা ছাড়া তো আর কিছু উনি করতে পারেননি। অরাজকতা ছাড়া আর কি করেছেন এই পৃথিবীতে। এবং
এত যে মৃত্যুর হাহাকার, যারা মারা গেছে, যাদের ঘর শূন্য হয়ে গেছে, যে মায়ের বুক খালি হয়ে গেছে, তাদের অভিশাপ এতদিন অবধি আকাশে বসেছিল। আমার দৃঢ় বিশ্বাস কাল সকাল নতুন প্রভাত জাগর সময় হলো। গানটা আমার খুব প্রিয়, ওই গানটি আমি গাইতে পারবো। বহুদিন আমি গানের মধ্যে থেকে বেরিয়ে গেছি এই অসভ্য লোকেদের সঙ্গে লড়াই করতে, এবং আজকে আমার মনে হচ্ছে যে কালকে আমি এই গানটা গাইতে পারবো। আপনাদের সবার আশীর্বাদ বিজেপির ওপরে পড়েছে এবং শুভেন্দুবাবু এবং আমার মনে হয় এই প্রথম একটা কাউন্টার হিন্দু কনসলিডেশন হয়েছে বাংলায়। আমি সেটা নিয়ে সন্ময় ব্যানার্জির কাছে যাব, কিন্তু আমি একবার হাজার হাজার মানুষ শুধুমাত্র নিজের শিকড়ের জন্য যেভাবে জড়ো হয়েছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটাই সবচেয়ে ভয়ের কারণ হয়েছে। কখনো মহাকুম্ভে বাঙালিদের সবচেয়ে বেশি জমায়েত, কখনো গীতা পাঠে 5 লাখ 6 লাখ মানুষের এক জায়গায় চলে আসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, কখনো আবার বিভিন্নভাবে দেওয়ালে পিঠ থেকে গেছে বলে এক কাট্টা হওয়া বাঙালি হিন্দুর। এটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো চোখে নেননি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে মুসলিম ভোট ব্যাংকের থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভয়ের কারণ হিন্দু কনসলিডেটেড হওয়া। হিন্দুরা যদি এক জায়গায় চলে আসে সর্বনাশ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এটাই মনে করা হচ্ছে 92% ভোটিং যে হয়েছে তাতে হিন্দুদের কনসলিডেশন আলবাত রয়েছে। এই যে লক্ষকণ্ঠে গীতা পাঠ, সেখানে হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ, এবং তারা দল মত নির্বিশেষে এসেছিলেন হিন্দুত্বের জন্য। এটা বাংলা শেষ কবে দেখেছে? 2025 সালের ঘটনা বলছি, 2026 সালের ঘটনা বলছি। একবার দেখুন এবং তারপর আমি বাকিদের প্রতিক্রিয়া নেব। প্রচুর মানুষজন এই মুহূর্তে গীতার জন্য শুধু এসেছেন, এবং এই হিরণ্ময় মহারাজ রয়েছেন। এ তো ভয়ঙ্কর ভিড়। এই ভিড় মানে সকল সনাতনী যোদ্ধা তৈরি হচ্ছে। গীতার শ্লোক পাঠ করলে এখানে সব সৈনিক তৈরি হচ্ছে। সৈনিক অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য সৈনিক তৈরি হচ্ছে। দেখুন কত সৈনিক, লাখ লাখ সৈনিক, সব অন্যায়ের বিরুদ্ধে। একবার দেখানোর জন্য বলবো এই মুহূর্তে। হরিময় মহারাজ আসুন। এত ভিড়, এসব সৈনিক সব সৈনিক অন্যায়ের সঙ্গে, স্বৈরাচারী শাসনের সঙ্গে যুদ্ধ করবার জন্য সব সৈনিক, হিন্দু রাষ্ট্র নির্মাণের সৈনিক, সব সত্য প্রতিষ্ঠার সৈনিক, মিথ্যার সঙ্গে যুদ্ধ করবার সৈনিক, সব সৈনিক। এই যে শ্লোক, সম্রাদা, আমার মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ সন্ত্রাস চালাচ্ছেন, এবং সেটা থেকেই আমি আমার ডিবেটটা শুরু করব। একদম ফুল ফ্রেমে দেখব কেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এভাবে বলে যাচ্ছেন, চ্যালেঞ্জ করে দিচ্ছেন ভারতের ইউনিয়নকে, ভারতের রাষ্ট্রকে, বা মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন। দেখে নেব তার কারণ এই মুহূর্তে, ফুল ফ্রেমে সেই প্লেটটা নেব। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক জীবনের শেষ সন্ত্রাস চালাচ্ছেন মমতা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্টিং এজেন্ট পর্যন্ত পাচ্ছেন না এই মুহূর্তে, খবর আছে। সন্ময় দা, এটা ভয় দেখানো নয়, এটা ভয় দেখানোর অভিনয় করা। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়ালে পিঠ থেকে গেছে, কাউন্টিং এজেন্ট পাচ্ছেন না, সবাইকে বসিয়ে রাখতে পারছেন না, নিজেকে কল করতে হচ্ছে, এবং সে কারণে এই ভয়টা দেখাচ্ছেন। আপনার কি মনে হয় এই হিন্দু কনসলিডেশন এটা বিরাট একটা মারাত্মক একটা এফেক্ট ফেলবে? দেখো বৈক, আমি একটা কথা স্পষ্ট বিশ্বাস করি, হিন্দু ভোট কনসলিডেশন তো হয়েছে। পোস্ট বাংলাদেশ সিনারিওতে বাংলাদেশে যে ধরনের ঘটনা ঘটেছে, চিন্ময় প্রভু যখন অত্যাচারিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ থেকেছেন। যখন আমরা দেখেছি আনসারুল্লাহ বাংলার জাসিমউদ্দিন রহমানি বলেছেন মমতা ব্যানার্জি আপনি ভারতবর্ষ থেকে বেরিয়ে আসুন, তখন পশ্চিমবঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রতিবাদ কাউকে তার প্রতিনিধিদের দিয়েও করাননি, যেটা হয় না, এটা সম্ভব নয়, আমি ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ। ফলত হিন্দুদের মনে দীর্ঘদিন ধরে শামশেরগঞ্জ থেকে শুরু করে মোথাবাড়ি, তারপরে ঈদের নামাজে গিয়ে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলা, বহুদিন ধরে হিন্দু মনে একটা জনরোষ তৈরি হয়েছে। এবার সেই জনরোষের ব্লাস্টটা এই 23 তারিখ এবং 29 তারিখে নির্বাচনে হলো কিনা সেটা ইভিএম করলে বোঝা যাবে। কিন্তু একটা জিনিস ময়ূক আমি স্পষ্টত বলছি, তোষণ তুষ্টিকরণের যে রাজনীতি বাংলায়,
বেশ কয়েক দশক ধরে পশ্চিমবঙ্গে যে গড়ে উঠেছিল, সেইটা কিন্তু এই প্রথম একটা নির্বাচন, যে নির্বাচনে কিন্তু মানুষের জনমতের মধ্য দিয়ে রিফ্লেক্টেড হতে যাচ্ছে, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। অনেকগুলো এক্সফ্যাক্টর কাজ করছে, চাকরি প্রার্থীদের রাগ যন্ত্রণা, সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিভিন্ন ধরনের যন্ত্রণা, এরা যে অসংখ্য শিক্ষিত ব্যক্তি। কি মনে হচ্ছে এই যে চাকরি প্রার্থী, চাকরি হারা, সরকারি কর্মচারী, হিন্দুত্বের নামে যারা লড়াই করছে, তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢেলে ভোট দিয়েছেন? মোহাম্মদ সেলিম থেকে শুরু করে নওশাদ সবাই ভোট দিয়েছেন। তাহলে এই অ্যান্টি এসআইআর কনসলিডেশন হচ্ছে কোথা থেকে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অ্যান্টি এসআইআর কনসলিডেশন হয়নি। তুমি এসআইআর নিয়ে যারা ভোট কেন্দ্রে গেছে, পোস্ট এসআইআর ফ্যাক্টরে যাদের নাম ভোটার লিস্টে থেকেছে, তাদের কাউকে একটা জনমত সমীক্ষা করে দেখো, কেউ এসআইআর কে কেন্দ্র করে তাদের মতামত বদলাননি। আমি বলছি মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা নিয়ে আলোচনা দরকার, দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত যে নির্বাচন, একের পর এক নির্বাচন এই পশ্চিমবঙ্গে 2016, 2019, 2021, 2023, 2024, যে নির্বাচনগুলোতে একতরফা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলবল ছাপ্পা মারত, সেইটা এবারে প্রথম নির্বাচন কমিশন শক্ত হাতে বন্ধ করে দিয়েছে। এবং যে 48%, 49% ভোট মমতার ঝুলিতে জড়ো হয়েছিল, সেখান থেকেই 5-6% ভোট ডাইরেক্ট ডিডাকশন হয়েছে। এরপর অ্যান্টি ইনকাম্পেন্সি ভোটটাকে তোমাকে কাউন্ট করতে হবে, এরপর হিন্দু ভোটের কনসলিডেশনটাকে কাউন্ট করতে হবে। এবং আমার নিজের একটা ধারণা, আর 12 ঘন্টা বাদেই সেটা রেজাল্টটা বেরোবে, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের টোটাল ভোট ব্যাংকের পার্সেন্টেজ 40%-এর আশেপাশে নেমে যাবে, কিংবা তার থেকেও বেশি নিচে নেমে যাবে। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন, যার জন্য কাউন্টিং হল ছেড়ে তার এজেন্টরা যাতে না পালিয়ে যায়, তার জন্য এই সব টনিক দিচ্ছেন। আচ্ছা বলো তো, আমি মহিক একটা ছোট্ট প্রশ্ন তোমাকে বলছি, 10 সেকেন্ডে লোডশেডিং করলে 50টা ইভিএম বদলে দেওয়া যায়? কোন সুস্থ চেতনা সম্পন্ন মানুষ বিশ্বাস করবে? সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। আর কনফিডেন্স বিল্ড আপ করে রাখার চেষ্টা করছেন। আমি প্যান করে মিডিয়া সেটাকে প্রচার করছে, সেটাকে মান্যতা দিচ্ছে। আমরা তো বলছি দাদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো জোটসঙ্গী নেই, এটা আপনারা ভুল বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় জোটসঙ্গী হচ্ছে মিনমিনে মিডিয়া। মিনমিনে মিডিয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে অক্সিজেন দিয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ব্র্যান্ডিং করে গেছে, অভূতপূর্ব। আমি একটা ব্রেকিং নিউজ নেব এবং তারপর আমি এসআইআরের এই নাম ডিলিটের যে জায়গাগুলো, সেগুলো আমি দেখাবো। কিন্তু এই মুহূর্তে ব্যাপকভাবে যাদের মনে হচ্ছে যে ইভিএম মেশিন বদলে ফেলা যায়, যাদের মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস কোনো ঘাপলা করবে ইভিএম নিয়ে, আমি তাদেরকে আশ্বস্ত করতে চাইছি, আজ রাতেও ইলেকশন কমিশন স্পষ্ট করে দিয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা থাকবে প্রত্যেকটি কাউন্টিং সেন্টারে। এবার আপনাদেরকে অর্থাৎ কাউন্টিং এজেন্টদেরকে লাগাতার থাকতে হবে। গণনা কেন্দ্রে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। এরপর কেউ ঢুকলে দায়ী হবে কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ কেউ যদি ঢুকে পড়ে শেষ স্তরে, সেখানে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে ধরতে পারে, গ্রেপ্তার করতে পারে। রাতেই সব পর্যবেক্ষক ডিইওদের বৈঠক করবেন নির্বাচনী আধিকারিক, মুখ্য নির্বাচন অফিসারও থাকবেন সেখানে। বিজয় মিছিল নিয়েও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, অর্থাৎ যে দলই থাকুক বিজয় মিছিল, তৃণমূল জিতলে তৃণমূল, বিজেপি জিতলে বিজেপি, বিজয় মিছিল নিয়ে রেস্ট্রিকশনস থাকবে, যাতে সেই বিজয় মিছিলের নামে কোনো দল কোনো সন্ত্রাস চালাতে না পারে। দেবাশিস ধর এই মুহূর্তে রয়েছেন, নিজেও প্রার্থী ছিলেন। আমি দেবাশিস ধরের কাছে যাব, কিন্তু তার আগে একবার বাংলার মানুষকে আশ্বস্ত করতে চাইছি। এরপর এসআইআর ডিলিশন, কোথায় কত ডিলিট হয়েছে সেই লিস্টটা আমি এক এক করে দেখাবো। এসআইআর এর নাম বিভিন্ন জায়গাতে বাদ হয়েছে, এক একটা সিটে, এক একটা বিধানসভায় যে পরিমাণ নাম বাদ হয়েছে। আপনার মনে হচ্ছে এই যে মৃত ভোটার যাদেরকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস ভোট দিত, এই যে স্থানান্তরিত ভোটার যাদের নামে ছাপ্পা হতো, আধার কার্ড, ভুয়ো আধার কার্ড নিয়ে যেখানে ভোটিং হতো, একটা বাড়িতে 40টা লোক, 50টা বাচ্চা, 52টা ফ্যামিলি, এই সমস্ত কিছু ভ্যানিশ হয়ে গেছে। এবার আপনার মনে হচ্ছে এটা তৃণমূলের ভোট ব্যাংকে কোনো এফেক্ট ফেলবে না? আমি একবার দেখানোর জন্য বলবো ফুল ফ্রেমে দেখুন। এই নেতাদের আপনার মনে হচ্ছে চাপ নেই? কোচবিহারে 1,20,725 নাম বাদ গেছে। আপনার মনে হচ্ছে যে এই নামগুলো
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটে কোনো এফেক্ট ফেলবে না? জলপাইগুড়িতে 35,000 নাম বাদ গেছে, দার্জিলিংয়ে 44,230 নাম বাদ গেছে, উত্তর দিনাজপুরে 1,76,000 প্রায় 77,000 নাম বাদ। আপনার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় খুব একটা কমফোর্টেবল পজিশনে আছেন? মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে প্রথম দফার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় 80 থেকে 100টা সিট ছেড়ে দিচ্ছেন শুধুমাত্র বিজেপিকে। এরকম অনেকগুলো সিট আছে যেখানে 1000 থেকে 5000-এর গ্যাপে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল 2021-এ। 2024-এ এরকম অনেক সিট যেখানে তৃণমূল ভালো রেজাল্ট করেছিল 21-এ, কিন্তু 24-এ একেবারে 1000-2000-এর মার্জিন হয়ে গেছে। সেখানে 30,000 40,000 নাম বাদ এক একটা বিধানসভা। আমি পিসিআরকে বলবো সেই বিধানসভা বাড়ি যে ডিলিশনের তালিকা সেটাও একটু পরে দেখাতে। এই জেলাগুলোতে এক একটা করে নাম বাদ। আপনার মনে হচ্ছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা যেভাবে নাম বাদ গেছে, যেভাবে হিন্দুদের কনসলিডেশন হয়েছে, যেভাবে পরিযায়ী শ্রমিকরা চলে এসেছে, পরিযায়ী শ্রমিকরা কি হাসতে হাসতে সবাই দিদিকে ভোট দিয়ে চলে যাচ্ছে? যে কষ্ট করে এই মুহূর্তে গুজরাটে থাকছে, আপনার মনে হচ্ছে সে এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছে? বিধানসভা ওয়াইজ যে নাম্বার, সেই নাম্বারটাও এবার দেখুন। আপনার মনে হচ্ছে যারা যারা ক্যান্ডিডেট ছিল আগের বার তাদের খুব স্বস্তিদায়ক একটা জায়গাতে আছে? আরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভয় পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভয় পাচ্ছেন। 58,000 নাম বাদ হয়েছে, জয়ের ব্যবধান 58,000 ছিল, খসড়া তালিকাতেই নাম বাদ হয়েছে 44,000। আপনার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো মার্জিনে জিতে আসার কথা ভাবছেন? কি বলছেন আপনারা? বিবেক গুপ্তা টিকিটই পাননি এবার, কেন? কারণ 12,000-এ জিতেছিলেন, 70,000-এর বেশি নাম বাদ গেছে। বিবেক গুপ্তা জোড়াসাঁকোতে যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে 90% ভোটার এখন বলছে ইসবার মোদী সরকার। আপনার মনে হচ্ছে জোড়াসাঁকোতে জিতবেন উনি? তৃণমূল কংগ্রেসের নেতারা শশী পাজা ভয়ঙ্করভাবে জায়ান্ট কিলারে পরিণত হতে পারে পূর্ণিমা চক্রবর্তী বিজেপি। অতীন ঘোষ, রিতেশ তিওয়ারি অতীন ঘোষকে বড় মার্জিনে হারাতে পারে। নয়না ব্যানার্জি, আপনার মনে হচ্ছে জয়ের ব্যবধান 45,000, খসড়া নামটা বাদই গেছে 75,000, মাইনাস থেকে শুরু করছে এই নেতারা। অতীন ঘোষ, এরপরে দেবাশিস কুমার, মাফ করবেন, 21,000 জয়ের ব্যবধান ছিল, 42,000 নাম বাদ। ফিরহাদ হাকিম 3,000 ভোট এদিক ওদিক হলে ফিরহাদ হাকিম হেরে যেতে পারেন। দেবাশিস ধর, আপনার কাছে যাব আমি। পার্থ চ্যাটার্জির সিটটা তো আমি ছেড়েই দিলাম, চাকরি দুর্নীতির মাস্টার মাইন্ড ছেড়েই দিলাম। দেবাশিস ধর, আপনার কি মনে হচ্ছে? মানে হাওয়া তৈরি করে রাখা হচ্ছে শেষ দিনে, পুলিশ থেকে শুরু করে সব কিছুকে ব্যবহার করার চেষ্টা হচ্ছে লাস্ট দিন অবধি। মানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়ছেন না, কিন্তু একটা হিন্ট দিন তো, মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন না হারবেন না ভয়ঙ্কর পরিণতি হবে তৃণমূল কংগ্রেসের? একটা হিন্ট দিন দাদা। আমি যা বলছি আপনি এটাকে রেকর্ড করে রেখে দিতে পারেন, পরে দেখাতে পারেন, কোট আনকোট যা বলছি মিলবে। কারণ ইলেকশনটাতে আমি যেটা করেছি, আমি ডোর টু ডোর শুধু নয়, প্রত্যেকটা সব রকম মানুষের কাছে গিয়ে প্রত্যেকের মনটা বোঝা থেকে আরম্ভ করে যা সবকিছু করেছি। ইলেকশনের প্রত্যেকটা ইলেকশনের একটা ন্যারেশন থাকে। এই ইলেকশনের একটাই ন্যারেশন ছিল, জনতাগণ এই গভর্নমেন্টটাকে তাড়াতে চাইছে। এর আর অন্য কোনো ন্যারেশনে ভোট হয়নি। বিশ্বাস করুন, যখন রেজাল্ট বেরোবে আপনি মিলিয়ে নেবেন। এই 15 বছরের অত্যাচার না, ওই যে যারা বলছে এসআইআর হেন তেন, বা 46 না 48% ভোট ছিল, এসআইআর কি কাটা গেছে, ওগুলো সব বাদ দিয়ে রাখুন। মানুষ সিঙ্গেল ন্যারেশনে গেছে আর এতদিন ভোট দিতে পারেনি। আপনি যদি মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেন, তাকে বোমা বন্দুক ভয় দেখিয়ে মারধর করে, ওই বিভিন্ন রকম উপায় অবলম্বন করে বিভিন্ন ভাবে, মানে তৃণমূল হচ্ছে একটা এমন ল্যাবরেটরি যেখানে সব রকম কত রকম বাজে কাজ হতে পারে, যত রকম কুকর্মের ওটা ওখানে চাষ হয়, ঠিক আছে, ওখানে নতুন নতুন গবেষণা করে তৈরি করা হয়। তো এর বিরুদ্ধে মানুষ যখন ভোট দিতে পেরেছে এবার না, এবারে আমি বলছি যে কোনো প্রেডিকশন মিলবে না। আপনারা দেখবেন যেটা ভাবেননি এমন একটা কিছু রেজাল্ট হবে, মিলিয়ে নেবেন। আজকে বলে গেলাম, ঠিক আছে, মানুষ যেভাবে ভোট দিয়েছে, যারা স্বতঃস্ফূর্ত ভাবে এসছে, আবাল বৃদ্ধ বনিতা, বিশেষ করে যুবক সম্প্রদায় এবং মেয়েরা, এদের ভোট এবার মমতা ব্যানার্জি সরকারকে ধরাশায়ী করবে।
এই যে বলছে না প্রত্যেকটা ক্যালকুলেশন এই জেলা থেকে এতগুলো ততগুলো, এমন এমন সিটে এমন এমন লোক জিতে আসবে আপনারা কেউ সেটা কল্পনার মধ্যেও আনতে পারবেন না। আর এই সন্ত্রাসবাদী মানে বিশেষ করে আমি যেহেতু এখন দক্ষিণ 24 পরগনা থেকে মানে আমি এইটা পুরো জেলাটা সম্পর্কে জানি, মানে মানুষের যে দুর্বিষহ পরিস্থিতি আর প্রশাসন এদের যে কি টর্চার করেছে না, মানে এদের কি আতঙ্ক তাড়া করে বেরিয়েছে। আপনি বলুন তো যে সেই মানুষটার একমাত্র জবাব দেওয়ার জায়গাটা কিন্তু এবার ছিল এই ইভিএম এর মেশিনে, সে কিন্তু সেই কাজটা এবার করেছে থ্যাঙ্কস টু নির্বাচন কমিশন। মানে দে হ্যাভ প্লেড এ পিভটাল রোল, দে আর দ্য ম্যান অফ দ্য ম্যাচ টিল নাও। কালকেও নিশ্চয়ই একই সদর্থক ভূমিকা পালন করবে। দেবাশিস দা আমি আপনাকে একটু থামাচ্ছি। আমি আপনার এবং রূপা গাঙ্গুলির প্রচারে যখন অমিত শাহ এসেছিলেন সেই সময় আমিও রথে কিছুক্ষণ ছিলাম, ওনার যে সাক্ষাৎকার নিচ্ছিলাম অমিত শাহ, এবং সেই সময় আমি দেখছিলাম সোনারপুরের মানুষ, আমি একেবারে গড়িয়া অঞ্চলের মানুষ, ছোটবেলা থেকে গড়িয়া সোনারপুরটা খুব কাছ থেকে দেখেছি। সোনারপুর একটা সময় বামেদের ঘাঁটি ছিল একটা সময়, তারপর তৃণমূলের ঘাঁটিতে পরিণত হলো। আমি অবাক হয়ে গেলাম সোনারপুরে যেভাবে লোকে আবাল বৃদ্ধ বনিতা জয় শ্রীরাম বলছে, যেভাবে অমিত শাহকে মনে হচ্ছে শাহরুখ খান পাস করছে সেখান দিয়ে, আমি দেখে স্তম্ভিত হয়ে গেছে। আমি সেইটা একবার দেখাতে চাই এবং আপনার মানে ফিডব্যাক কি ওই এলাকায় সেটাও আপনার থেকে নেব। কিন্তু তার আগে অমিত শাহর র্যালিতে গিয়ে আমি সোনারপুরের মানুষকে যেভাবে উদ্বেল হতে দেখেছি একবার দেখুন। অমিত শাহজি তো বলছেন কোনো ভয় নেই, ব্যাপকভাবে ভোট করতে পারবে। আমি এই সাইডে আসার জন্য বলবো, প্রচুর মানুষজন এই মুহূর্তে প্রচুর মানুষজন রয়েছে যারা একটাই কথা বলছে, এবারের ভোটটা ভয়ের ভোট না। কি হবে এবার কি হবে? এবার অনেকে বলছে 4 তারিখ, অনেকে বলছে আজকেই নাকি 4 তারিখ রেজাল্ট বেরিয়ে গেছে। একদম 100% জিতবে। অর্থাৎ জিতবে। অর্থাৎ এই মুহূর্তে বুঝতেই পারছো এটা সোনারপুর, এই সোনারপুরে বরাবর তৃণমূল জিতে এসেছে এবং এই সোনারপুরে যেভাবে আজকে মানুষজন রাস্তায় নেমেছেন অভূতপূর্ব। বিজেপি এই মুহূর্তে এখানে অনেকে বলছে 4 তারিখের আগে নাকি লিড পেয়ে গেছে। মানুষ কি বলে একবার দেখাবো। কি হবে? ভোট দেবে, জিতবে। কিসের জন্য এসছে? বিজেপি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমরা জিতবো সমস্ত অন্যায়ের প্রতিবাদে। আমাদের এত বছরের একটা সময় ছিল যখন জয় শ্রীরাম বলতে মানুষের হয়তো আড়ষ্টতা বোধ হতো, কিন্তু এখন আমার কানে জয় শ্রীরাম ধ্বনি লাগাতার। অন্য কোথাও না, সোনারপুরে যেখানে বড় বড় ফ্ল্যাট বাড়ি রয়েছে, যেখানে বহু মানুষজন জয় শ্রীরাম বলতে লজ্জা লাগে। ক্যামেরা পার্সন রবি এবং মেহরাজ আলীর সাথে ময়ূক রঞ্জন ঘোষ, রিপাবলিক বাংলা। দেবাশিস দা আমি কি বলবো, আমার নিজের মনে হচ্ছিল যে 4-5 থেকে যেভাবে জয় শ্রীরাম ধ্বনি উঠছে, একেবারে মধ্যবিত্ত বাঙালি মানুষজন, বাঙালিরা নাকি জয় শ্রীরাম বলে না। আমি যা দেখলাম আনবিলিভেবল। আপনারা কি ফিডব্যাক পেয়েছিলেন? আপনাকে সবচেয়ে আশ্চর্যের কথা বলছি, অমিত শাহজি যখন র্যালিটা শুরু করলেন কিছুটা এগোনোর পরেই তৃণমূলের সব থেকে বড় পার্টি অফিসটা দোতলায় ছিল, ওখান থেকে তৃণমূলের সব ফ্ল্যাগ ফেস্টুন সমস্ত টাঙ্গানো তো আছেই, ওখান থেকেও মানুষ ভেঙে পড়ছিল, হাত দেখাচ্ছিল, আর উনিও হাত নাড়ছেন, ওরাও হাত নাড়ছে, নমস্কার করছেন। অমিত শাহজি তো ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি মানে বলতে পারি ওরা এভরিথিং, মানে ওনাকে নিয়ে আমি কোনো ইয়ে করছেন। আমার মতো একদম চুলো পুটি, আমার মতো একদম ক্ষুদ্র মানুষ যেখান থেকে গেছে, তৃণমূলের পার্টি অফিস থেকে লোক নমস্কার করেছে, হাত নেড়েছে, চোখের ইশারায় যা বোঝানোর বুঝিয়েছে।
দু নম্বর কথা হচ্ছে আরো খুব ইম্পর্টেন্ট, যে টোটো অটো সব ইউনিয়ন গুলো দখল করে বিভিন্ন ভাবে রেখে দিয়েছিল না, এরা ওদের ফ্ল্যাগ নিয়ে তো টাঙানো আছে, কিছু করার নেই, নাহলে ভয় মারধর করবে, বিভিন্ন ভাবে ভয় পাওয়াবে। তারা যে পেরেছে হ্যান্ডশেক করেছে, প্রত্যেকে একটা কথা বলেছে, আপনাকে ভোট দিচ্ছে, আমাকে বিশ্বাস করুন এই ইলেকশনটা এমন ইলেকশন ছিল, আমি একজনের কাছেও হাত জোর করে ভোট চাইনি, আমি শুধু নমস্কার করেছি, হাত নেড়েছি, প্রত্যেককে গিয়ে হ্যান্ডশেক করেছি, ঠিক আছে। ওনারা আমার হয়ে প্রচার করেছেন, ইরেসপেক্টিভ অফ পার্টি কালার এভরিথিং, প্রত্যেকে প্রচারটা আমার জন্য করেছে, বলেছে আপনি আপনার কাজটা করুন, প্রত্যেকটা মানে গলিতে গলিতে সব জায়গায় গিয়ে মানুষের কাছে পৌঁছন, জনসভা করুন, পথসভা করুন, মানুষকে বোঝান। প্রত্যেকে মানে বলতে পারেন একটা মানুষ আরো 100টা মানুষকে বলেছে, সেই মানুষটা আরো। আপনাকে একটু থামাচ্ছি, এই মুহূর্তে একটা বড় ব্রেকিং নিউজ এসেছে। ডাস্টবিনে পড়ে রয়েছে ভিভিপ্যাট স্লিপ। এটা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। নোয়াপাড়ার গারুলিয়ার মোড়ে ভিভিপ্যাটের স্লিপ পড়ে রয়েছে। ভোট গণনার আগের রাতে স্লিপ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য। স্লিপ উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে বচসা। ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সিপিআইএম। ঘটনাস্থলে পৌঁছাচ্ছেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। এটা বড় ব্যাপার হতে পারে। ভিভিপ্যাট স্লিপগুলো কি করে এখানে এলো, এটা নির্বাচন কমিশনকেও তদন্ত করে দেখা উচিত। পিকে বসু এই মুহূর্তে রয়েছেন। পিকে বসু, আপনার কাছে আমি একটা জিনিসে আসতে চাইছি। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে টুইট, সেই টুইটটা আপনাকে দেখাচ্ছি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেকে বলছেন এত বেশি ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই। বন্দ্যোপাধ্যায় তো রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে দিচ্ছেন। সেই টুইটটাও আমি পাশে চালাতে বলবো। কি বলবেন? মানে ভয় পেয়েছে বলে ভয় দেখাচ্ছে, নিজেরা কনফিডেন্ট নয় বলে কনফিডেন্স দেখাচ্ছে বেশি করে। তৃণমূল কংগ্রেসের এখন এই মুহূর্তের সাইকোলজিটা কি? হ্যাঁ, ও এখন বাঙালি সমাজের হিন্দুত্ব প্রকাশ পাচ্ছে এবং বিরাটভাবে জেগে উঠেছে। এই ঝড় থামানোর কোনো উপায় নেই। আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব কথাবার্তা শুনে আমাদের কোনো পাত্তা দেওয়া উচিত না, কারণ নিজে কিছু অর্জন করেননি, তো নিজে জীবনে কিছু করেননি ভদ্রলোক। ভদ্র তো সে ভদ্র কিনা তাও সন্দেহ, কিন্তু তার কথায় আমাদের কোনো মর্যাদা দেওয়ার কোনো দরকার নেই। এই 12 ঘন্টা বাকি আছে। এখন এই যে ঝড় উঠেছে, হিন্দুত্বর যে ঝড় উঠেছে, তার দেখব। ঠিক। আমি পিকে বসু আপনার কাছে আবার আসছি। আমি রজতদার কাছে যাব, কিন্তু তার আগে রজতদা, কি অদ্ভুত ব্যাপার দেখুন, কি অদ্ভুত ব্যাপার। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জাহাঙ্গীরের ফলতাতে এসেই বলেছিল যে চৌঠা মের পর অনেকের নাকি সৎকার করতে হবে হার্ট অ্যাটাকে। আমি জানি না, ফলতাতে তো কালকে নির্বাচনের কাউন্টিং হচ্ছে না, কার কার হার্ট অ্যাটাক করেছে এটা নিশ্চয়ই তারাই বলতে পারবেন, জাহাঙ্গীর বাহিনী আর তার হুজুর বলতে পারবে। একবার শুনে নিন এবং তারপর আপনার শেষ 1 মিনিটের প্রতিক্রিয়া নেব। এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত। রজতবাবু কি বলবেন? আমি একদম ডাইরেক্ট চলে যাচ্ছি। আমাকে ঠিক 1 মিনিট দাও ময়ূক, আমি এটা বলতে চাই। আমি আগেই বলেছি মেডিকেল হিস্ট্রিতে এই ডায়াগনোসিসটার কথা উল্লেখ নেই, কিন্তু আমি একটা ডায়াগনোসিস করেছি যেটা ওদের নেতৃত্ব ছিল, এবং এখন দেখছি এরও ছোঁয়াচে রোগ, এরও লেগে গেছে। এটা হচ্ছে, মন দিয়ে শোনো কথাটা, মেন্টাল কনস্টিপেশন উইথ ভোকাল ডায়রিয়া। মাথাটা আর কাজ করছে না, ভোকাল ডায়রিয়া হয়ে গেছে। কাজে ও কাকে কি চ্যালেঞ্জ করছে জানি না। আর সৎকারের কথাটা যখন বললো, সৎকার আমার মনে হয় ওদের জন্য 6 ফিট বাই 3 ফিট জমি অনেক রেডি রাখতে হবে নিজেদেরই। আমরা তো সেটা করবো না, আমরা সে কথা বলতে পারি না। ও সব কথা আনপার্লামেন্টারি বলেছে, কনস্টিটিউশনকে চ্যালেঞ্জ করেছে, এবং হোল ইন্ডিয়ান ইউনিয়নকেও চ্যালেঞ্জ করে বলছে আমি দেখে নেব। এটা আমার মতে মনে হচ্ছে একটা বেড়ালের বা সিংহকে চ্যালেঞ্জ করার মতো। আর বেশিরভাগ সময় যেটা মনে হয় ওই মানে ইঁদুরও মরার আগে ছটফট করে কামড়ানোর চেষ্টা করে সেরকম। আর মাইক টাইসন যদি ঘরের মধ্যে দিয়ে ঢোকে, ময়ূক তুমি বললে কি, আসুন মাইক আপনাকে দেখে নিচ্ছি, মাইককে আমি একটা ঘুষি মেরে নক আউট করে দেবো, এই ধরনের সিলি রিমার্ক। কাজে মেন্টাল কনস্টিপেশন, ভোকাল ডায়রিয়া হয়ে গেছে ওর। এরপরে কি চিকিৎসার দরকার সেটা অন্যান্য চিকিৎসক বন্ধুদের সঙ্গে কথা বলে আমি জানাবো, সাইকিয়াট্রিস্টদের সঙ্গে।
আর ভবানীপুরের এবং ফলতায় ইত্যাদি জায়গায় ব্যক্তি আক্রমণ শুধু কাউকে আমরা করা উচিত করবো নয়, না, করবো না, করা উচিত নয়। আমি শুধু একটাই কথা, আমি শেষ এই আজকের এপিসোডটা আজকে শেষ করার আগে একটাই জিনিস আপনাদেরকে বলবো। এবারের নির্বাচনটা আসলে 1 বছরের নির্বাচন ছিল না। এবারের নির্বাচনটা আসলে আমাদের শিকড়কে বাঁচানোর নির্বাচন, রাজনীতির নির্বাচন এবার একটা নয়। তৃণমূল কংগ্রেস হয়তো চলে যাবে, আপনারা ভাবছেন বিজেপি আসবে, না, এটা বিজেপির আশার নির্বাচন নয়, এটা মানুষের প্রতিরোধের নির্বাচন। মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে কাকে তারা সরিয়ে কোন দলকে তারা পরীক্ষার জন্য নিয়ে আসছে। যদি তারা হিন্দুত্বের হয়ে কথা না বলে, যদি তারা জাতীয়তাবাদী না হয়, যদি তারা ন্যাশনাল সিকিউরিটিতে গুরুত্ব না দেয়, যদি তারা কাঁটাতার না লাগায়, যদি তারা উন্নয়ন না করে, যদি তারা ফ্যাক্টরি না বানায়, যদি তারা সিঙ্গুরে ইন্ডাস্ট্রিয়াল হাব না বানায়, যদি তারা সেমিকন্ডাক্টর প্ল্যান্ট না আনে, তাদেরকেও ছুঁড়ে ফেলে দেবে বাংলার মানুষ। বাংলা সব নজর রাখছে, বাংলা জবাব চেয়ে যাবে। কাল আবার দেখা হচ্ছে রাত 8টায়, ইদার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে বা বিজেপির নতুন আমলে। কে হবে কি হবে এই সমস্ত কিছু ভোর 6টা থেকে আমি থাকছি, আমার সঙ্গে থাকুন এবং তার পাশাপাশি দেখতে থাকুন রিপাবলিক বাংলা। একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH